আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশকে ঘিরে পুরো গোপালগঞ্জ থমথমে অবস্থায় রয়েছে এবং সকাল থেকেই আমরা জানি যে তুমুল একটা উত্তেজনাপূর্ণ পরিবেশের মধ্যে পুরো গোপালগঞ্জের সার্বিক পরিবেশ। সবশেষ যে খবরটি আমরা পেয়েছি আপনারা হয়তো অনেকেই জেনেছেন, গোপালগঞ্জ সদর উপজেলার পৌর মার্কেটের পাশে এনসিপির যে সমাবেশ স্থল ছিল বা মঞ্চ তৈরি করা হয়েছিল সমাবেশের জন্য, সেই সমাবেশে জয় বাংলা স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছেন। মঞ্চে থাকা মাইক, সাউন্ড বক্স, চেয়ার সব কিছু ভাঙচুর করা হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগের শত শত, কোথাও কোথাও শত শত, কোথাও কোথাও হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা স্লোগান তুলছে, ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, তুমি কে আমি কে বাঙালি বাঙালি। এবং এটুকু বলে রাখি যে ৫ আগস্টের পরে গোপালগঞ্জে এই পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীর উপস্থিতি সম্ভবত এই প্রথম। ৫ আগস্টের পর এর আগে এই পরিমাণ নেতাকর্মী প্রকাশ্যে দেখা যায়নি। যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে নিষিদ্ধ অবস্থা রয়েছে, এখন যারা মিছিল করছে বা রাস্তা অবরোধ করে রেখেছে। সবচেয়ে বড় কথা যে গোপালগঞ্জের সমাবেশ স্থলে পদযাত্রা নিয়ে যে রুট দিয়ে এনসিপির নেতাকর্মীদের আসার কথা ছিল, অর্থাৎ বরিশালের গৌরনদী এবং গোপালগঞ্জের কোটালীপাড়া সড়ক, এই সড়কে সকাল থেকেই আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী অবস্থান করছে। তারা রাস্তা ব্যারিকেড দিয়ে রেখেছে এবং এটাও তো নিশ্চয়ই আমরা জানি যে সকালে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই গাড়ি বা গাড়িতে হামলার বিষয়টি দেখার জন্য গোপালগঞ্জের ইউএনও, সদর উপজেলার সম্ভবত ইউএনও, তিনি যখন বিষয়টি দেখার জন্য যাচ্ছিলেন তার গাড়ির সামনেও ব্যারিকেড সৃষ্টি করা হয় গাছ ফেলে এবং তার গাড়িতেও হামলা করা হয়, ভাঙচুর করা হয়। এই অবস্থায় এসে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছেন যে কোনো অবস্থাতেই এনসিপির পদযাত্রা গোপালগঞ্জে হতে দেওয়া হবে না বা তাদেরকে সমাবেশ করতে দেওয়া হবে না। এদিকে আবার এনসিপির নেতাকর্মীরা যেটি বলছেন যে তারা যে কোনো মূল্যে তারা তাদের কর্মসূচি পালন করবে। সব কিছু মিলে একটা টান টান উত্তেজনা, আর উত্তেজনার খানিকটা বহিঃপ্রকাশ তো দেখা গেছেই। এবং এই উত্তেজনার কেন সৃষ্টি হলো, এর আগেও আমরা অনেকেই মন্তব্য করেছি যে এনসিপির পদযাত্রা কিংবা সমাবেশ যে কোনো জায়গায় করার অধিকার রয়েছে, কিন্তু এই উত্তেজনাটা কারা সৃষ্টি করলো? কি দরকার ছিল উস্কানি দেওয়ার যে মার্চ টু গোপালগঞ্জ পদযাত্রা না বলে অন্যান্য সব জায়গায় যেহেতু পদযাত্রা শব্দটা ইউজ করা হচ্ছে প্রত্যেক জেলায়, সেখানে গোপালগঞ্জের ক্ষেত্রে মার্চ টু গোপালগঞ্জ করা হলো? কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন ছিল না। এবং যে চরম বিভক্তি এই মুহূর্তে পুরো বাংলাদেশে দেখা যাচ্ছে শেখ হাসিনার চলে যাওয়ার পর বা তার শাসন ব্যবস্থার অবসানের পর, এরকম বিভক্তি সম্ভবত স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি। এদিকে আরও যে ঘটনাটি ঘটেছে, নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নিবন্ধন স্থগিত দল, আওয়ামী লীগের নিবন্ধন এর মধ্যে স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগের যে প্রতীক ছিল নৌকা, সেটি সরিয়ে ফেলা হয়েছে। এটিও আরও একটা তুমুল বিতর্কের সৃষ্টি করা হলো। কেন নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে এই প্রশ্নের জবাবে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মোহাম্মদ রফিকুল হক যেটি বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। তবে আওয়ামী লীগের নাম রয়েছে, আওয়ামী লীগের নামের পাশে সেখানে ব্র্যাকেটে স্থগিত লেখা রয়েছে। সরকারের অন্যতম উপদেষ্টা, খুব প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যিনি আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি মঙ্গলবারই তার ফেসবুকে উল্লেখ করেছিলেন যে অভিশপ্ত নৌকা মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কারণ এর আগে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে নৌকা প্রতীক যেন তুলে নেওয়া হয়। তার জবাবে নির্বাচন কমিশনার
আব্দুর রহমান মাসুদ যেটি বলেছিলেন যে প্রতীক কখনো নিষিদ্ধ হয় না। নৌকা প্রতীক তো একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক তো নির্বাচন কমিশনের, দলটির নামে যখন অ্যালটমেন্ট বা অ্যালোকেশন করা হয়েছে, দল তো বাতিল হয়নি, পার্টি তো আছে। পার্টি যদিও বাতিল হয়, প্রতীক তো বাতিল হবে না। এই যখন স্পষ্ট মেসেজ ছিল নির্বাচন কমিশনের, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা স্ট্যাটাসেই নৌকা প্রতীক সরিয়ে ফেলা হলো এবং নির্বাচন কমিশন তো স্বীকার করে নিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে। তার মানে কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে বা প্রচলিত যে আইন বিধানগুলো রয়েছে সেগুলোর প্রতি সম্মান না করে কর্তৃপক্ষ নির্দেশ দিলেই সেই নির্দেশ নির্বাচন কমিশনও পালন করতে বাধ্য হচ্ছে। অর্থাৎ আগামী নির্বাচন যে কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে সেই প্রশ্নের জায়গা থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলার মাধ্যমে যে দৃষ্টান্ত স্থাপিত হলো তার উত্তরটি আমরা খুব সহজেই পেয়ে যেতে পারি। এবং এই যে নৌকা প্রতীক সরিয়ে ফেলার যে দাবি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, যিনি বলছেন যে অভিশপ্ত নৌকা অভিশপ্ত, এই নৌকা প্রতীক নিয়েই তো আওয়ামী লীগ নির্বাচন করে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল 70-এর নির্বাচনে, পাকিস্তানি শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ দলের হাতে যখন ক্ষমতা হস্তান্তর করতে টালবাহানা শুরু করলো, সেই থেকেই তো স্ফুলিঙ্গ থেকে দাবানল ছড়িয়ে পড়লো সারা পূর্ব পাকিস্তানে এবং তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের যে চূড়ান্ত পথটি তা নির্ধারিত হলো আমাদের জন্য। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলি, স্বৈরাচার বলি, যাই বলি না কেন, আমি আমার ইতিহাসকে কিভাবে অস্বীকার করব, নৌকা প্রতীককে কিভাবে অভিশপ্ত বলবো? মানে এটিও একটা পূর্ব পরিকল্পনা। আমাদের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের কোনো কিছু থাকবে না, কোনো কিছু রাখা হবে না। নৌকাকে অভিশপ্ত প্রতীক বলা হচ্ছে। বলুন না, যা ইচ্ছে আওয়ামী লীগকে বলুন, আমরাও বলতে পারি। এমন তো না যে আওয়ামী লীগ দুধে ধোয়া। আওয়ামী লীগ অবশ্যই স্বৈরাচারী আচরণ করেছে 15 বছরে, কিন্তু আমি তার সাথে সাথে ইতিহাসের সব কিছুকে অভিশপ্ত বলবো, এইগুলো থাকবে না, থাকার কথা নয়। গোপালগঞ্জে শেষ পর্যন্ত কি হয় আমাদের দেখার প্রয়োজন রয়েছে এবং সেখান থেকে নতুন করে যে কোনো ধরনের সমীকরণ অনেকেই নির্ণয় করতে পারেন এবং রাজনৈতিক। আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির পদযাত্রাকে ঘিরে এই যে গোপালগঞ্জে আজকে এনসিপি 16তম দিনের পদযাত্রা করছে, এখানে স্টেজে ভাঙচুর করছে। আমরা দেখতে পাচ্ছি যে মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির এই যে ককটেল বিস্ফোরণ হয়েছে, আপনারা শুনতে পেয়েছেন যে এই মাত্রই কিন্তু একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই যে পুরো মঞ্চ এসে ভাঙচুর হয়েছে। আপনি দেখেন এই যে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ইউনূসের পদত্যাগ নিয়ে বিদ্রুপাত্মক নাটিকা প্রচার করায় বিটিভির কর্মকর্তাদের চাকরি গেল কেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। ডক্টর ইউনূস গত 22শে মে পদত্যাগ করবার একটি নাটক সাজিয়েছিলেন। আমরা দেশবাসী জানি, আমরা সবাই জানি। অবশেষে সেটি যে নাটক ছিল আমরা সেটি পরে বুঝতে পেরেছি এবং সেটি প্রকাশিত হয়েছে। সেই নাটকের অবসান হয়েছে। এরপরে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। এই বহু জল গড়ার পরে সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন জনতার সামনে নামে একটি অনুষ্ঠানে ডক্টর ইউনূসের সেই পদত্যাগ নাটক নিয়ে একটি স্যাটায়ার বা বিদ্রুপাত্মক নাটিকা, 6 মিনিটের একটা নাটিকা প্রচার করেছে জনতার সামনে অনুষ্ঠানে, যে অনুষ্ঠানটি গত 27শে জুন রাত 9টায় প্রচারিত হয়েছিল। এই অনুষ্ঠানটির সাথে জড়িত যার প্রযোজনায় অনুষ্ঠানটি প্রযোজিত হয়েছিল, প্রযোজক, এই অনুষ্ঠানটির প্রোগ্রাম ম্যানেজার,
অনুষ্ঠান নির্বাহী এবং ঢাকা কেন্দ্রের জিএম এবং বার্তা পরিচালক, এই চারজনকে তথ্য মন্ত্রণালয় গত পরশু 13 জুলাই প্রজ্ঞাপন জারি করে শাস্তি দিয়েছে। এর মধ্যে দুজনকে সংশ্লিষ্ট প্রযোজক এবং প্রোগ্রাম ম্যানেজার তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং একজন অনুষ্ঠান নির্বাহী এবং ঢাকা কেন্দ্রের জিএমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আমি অবাক হইনি, কারণ গত 1 বছরে বাংলাদেশের অসংখ্য দপ্তর থেকে হাজার হাজার মানুষকে বরখাস্ত করা হয়েছে, ওএসডি করে রাখা হয়েছে। সেখানে বিটিভি কেন বাদ যাবে? বিটিভি তো বাদ যাবার কথা নয়। যে আমরা বিগত 16 বছরের একটা শাসনকাল দেখেছি, আওয়ামী লীগ সরকারের শাসনকাল। আওয়ামী লীগের কট্টর বিরোধী, আমি যদি বিটিভির কথাই বলি, বিটিভিতে আওয়ামী লীগের কট্টর বিরোধী হচ্ছে জামাত বা শিবির। একসময়ের শিবির করা, জামাত করা, তারাই তো আওয়ামী লীগের কট্টর বিরোধী। কিন্তু বিগত আওয়ামী লীগের 16 বছরে জামাত শিবির করা এমন অভিযোগ করা হতো, যাদেরকে ট্যাগ লাগানো হতো, তারাই সবচেয়ে সুবিধাজনক অবস্থায় ছিলেন। চাকরি তো যাওয়া দূরের কথা, কিন্তু একটি নাটিকা প্রচারকে কেন্দ্র করে চাকরি গেল। সেই মুহূর্তে চাকরি গেল যেই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছে যে বেতার এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেবে। বেতার টেলিভিশনের স্বায়ত্তশাসনের এই গল্পগুলো আসলে বহু করুণ গল্প। আজ পর্যন্ত পদ্মা মেঘনার বহু জল গড়িয়েছে, বেতার টেলিভিশন স্বায়ত্তশাসন পায়নি। আজকে বেতার টেলিভিশন স্বায়ত্তশাসন তো দূর কি বাদ, আজকে যে প্রাইভেট গণমাধ্যম যেগুলো আছে, প্রাইভেট টেলিভিশন পত্রিকা, আজকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারটি আছে, এই সরকারটির সময়েই এই প্রাইভেট গণমাধ্যমের সরকারিভাবে গলা টিপে ধরা হচ্ছে। সরকারিভাবে গলা টিপে যতটা না ধরা হচ্ছে, তার থেকে বেশি মবের ভয় দেখিয়ে গণমাধ্যমকে কন্ট্রোল করা হচ্ছে। সেখানে এই যে মিথ্যা স্বপ্ন দেখানো হচ্ছে বেতার এবং টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেওয়া হবে, এটি আসলে মিথ্যা গাল গল্প দেওয়া হচ্ছে। আমরা আলাপের বাকি অংশ করবার আগে চলুন আমরা একটু নাটিকার অংশটা দেখে আসি, যে কি এমন নাটিকা প্রচার করলো বিটিভি, বিপ্লব ঘটিয়ে দিল দেশে, এবং বিপ্লব ঘটানোর ফলে 2 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত এবং 2 জন কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিল। আমরা একটু সেই নাটিকার অংশবিশেষ আগে দেখে আসি, তারপরে বাকি আলাপটা করে আমরা আলোচনা শেষ করতে চাই। চলুন দেখি। সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিদ্যালয়ের উপদেষ্টা মণ্ডলীর বিশেষ সভা এখনই শুরু হচ্ছে। আজকের সভায় সভাপতিত্ব করছেন আমাদের প্রাণপ্রিয়, জনদরদী, গ্রামদরদী, দুঃখী মানুষের নয়নের মণি, বাংলার গর্ব, ক্ষণিকের অতিথি, কিন্তু ইতিহাসের চিরকালের মহানায়ক, আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রধান উপদেষ্টা। আর কিছু না বলে আসল কথাটা বলেন। আপনারা সবাই আমাকে চেনেন, আমি আপনাদের সামনে বসে আছি। আমাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো মানে আছে? সরি স্যার, আপনাকে তো সবাই চিনেন, আমাকে তো কেউ চিনে না। এদিকে আবার ভিডিও করা হচ্ছে, তাই কথাটা একটু লম্বা করে বলছিলাম। ঠিক আছে, আসল কথা হচ্ছে আমাদের স্যার পদত্যাগ করার কথা ভাবছেন, তাই জরুরি সভা ডাকা হয়েছে। বলেন কি? এটা কিভাবে সম্ভব? কেন, কি ব্যাপার? আল্লাহ, স্যার পদত্যাগ করতে চাচ্ছেন, তাহলে আমাদের কি হবে? এটা তো হতে পারে না স্যার, আপনি চলে গেলে আমরা এতিম হয়ে যাব। তা কেন হবেন? আপনার বাবা মা তারা তো আছেন। স্যার, আপনি কেন পদত্যাগ করবেন? স্কুলের সমস্ত অভিভাবক, সমস্ত শিক্ষার্থী, এমনকি স্কুলের সামনের আচারওয়ালা, ফুচকাওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা সবাই আপনাকে চায়। কি এমন ঘটলো স্যার যে আপনি আমাদের শোক সাগরে ভাসিয়ে চলে যাবেন? প্রথম কথা হলো, আমি আত্মহত্যার কথা ভাবছি না, পদত্যাগের কথা ভাবছি।
অতএব এখানে শোক সাগরে ভাসিয়ে দেওয়ার উপমাটা একেবারেই অপ্রাসঙ্গিক। দেখুন, সবাই আমাকে এত বিরক্ত করছে, কাজ করতে বাধা দিচ্ছে যে আমি একদম কাজ করার উৎসাহ হারিয়ে ফেলছি। স্যার, আমরা সবাই আপনার সাথে আছি, আপনি কাজ চালিয়ে যান। দেখেন, আপনারা সবাই আমার সাথে আছেন ঠিকই, কিন্তু সবাই কাজ তো ঠিক মতো করছেন না। অভিভাবকরা স্কুল ফিস কমানোর জন্য আন্দোলন করছে, ছাত্ররা অটো পাসের দাবি নিয়ে আন্দোলন করছে, আর শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য ধর্মঘটের হুমকি দিচ্ছে। স্কুলের পরিচ্ছন্ন কর্মীরা বোনাসের দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে। তাতে আবার স্কুলের বাইরে বখাটেদের উৎপাত বেড়েছে। এতে করে স্থানীয় লোকজন আবার বিরক্ত হচ্ছে। এগুলো সবকিছুর দায় অন্যায়ভাবে আমার উপর চাপানো হচ্ছে। আপনারা এগুলো সমাধানের জন্য কি করছেন? স্যার, গত 10 মাসে আমরা সর্বমোট 132টি আলোচনা সভা ও 333টি মতবিনিময় সভা করে 2441 পৃষ্ঠার বিশাল একটি রিপোর্ট তৈরি করেছি। কিন্তু স্যার, এই রিপোর্টের বিশালতা দেখে ভয়ে কেউ পড়তে চায় না, আগেই বলে দেয় মানি না। দেখেন, আমি এক কথার মানুষ। আমি বলেছি, এই স্কুলের চরম বিপদের সময় আপনারা সবাই মিলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন, যথাসময়ে অঙ্গীকার অনুযায়ী আমি সেটা পূরণ করব। কিন্তু আপনাদের সবার, বিশেষ করে অভিভাবকদের ধৈর্য আর ত্যাগ ছাড়া কোনো পরিবর্তন আনা সম্ভব না। আমার পদত্যাগের বিষয়টা ভাবার আরো একটা কারণ আছে। এই স্কুলের সিকিউরিটি গার্ড, যাকে আমি একদম নিজের পুত্রের মতো স্নেহ করি, সে নাকি কয়েকজনকে শক্তভাবে বলেছে যে ডিসেম্বরের মধ্যে আমি যদি সব দাবি দাওয়া পূরণ না করি, তাহলে সে আমার জন্য স্কুল গেট বন্ধ করে দেবে। এমন কথা বলা কি তার সাজে? এতে আমি খুব কষ্ট পেয়েছি। না স্যার, তার কথা বিকৃত করা হয়েছে। সে মানুষ ভালো, স্কুলেরও ভালো চায়। সে গেট বন্ধ করার হুমকি দেয় নাই, তবে মাসের কথাটা জোর দিয়ে বলেছে। দেখেন, স্কুলের গেট যদি বন্ধ করে দেয়, তখন কি আর স্কুলে ঢুকে কোনো সভা করার সুযোগ পাবেন? তখন তো জনগণকে সাথে নিয়ে পথসভা করতে হবে। কিন্তু আমি তো পথসভা করার মতন মানুষ না, তার চেয়ে ভালো আমি পদত্যাগ করি। স্যার, এই উপদেষ্টা মণ্ডলীতে আমার দায়িত্ব হচ্ছে সব সিদ্ধান্তের আইনগত বিষয়ে পরামর্শ দেওয়া। তো আমি বলি কি স্যার, আপনি যেহেতু নিজের ইচ্ছায় প্রধান উপদেষ্টা হন নাই, আমরা আপনাকে প্রায় জোর করে এই পদে বসিয়েছি। আইন বলে যে আপনি নিজের ইচ্ছায় এই পদ ত্যাগ করতে পারবেন না। ইফ ইউ ডু দ্যাট স্যার, ইট উইল বি এ মিসক্যারেজ অফ জাস্টিস। বলেন কি? এর আগে আইন আমাকে শুধু শুধু অনেক ভুগিয়েছে। তাহলে এখন কি করব? স্যার, আমি আইনের মানুষ, আমার আইনি পরামর্শ হচ্ছে আপনি পদত্যাগ করবেন না, কিন্তু তাতে করে আপনার কথা বরখলাপও হবে না। স্যার, আমি সবাইকে বুঝিয়ে দেব আপনি পদে থেকে আরো ত্যাগ স্বীকার করবেন, আর এটাই ছিল আপনার পদত্যাগের আসল মানে। একজন মহান ব্যক্তি যখন তার পদে থেকে অধিক ত্যাগ স্বীকার করে, তার সেই অবদানকে পদত্যাগ বলা যায়। তবে স্যার, আর একটা কাজ করলে কিন্তু সবকিছু পাকাপোক্ত হয়ে যাবে। বলেন কি করতে হবে? স্যার, আপনি বাংলা একাডেমিকে প্রস্তাব দিবেন যে তাদের প্রকাশিত বাংলা অভিধানের পরবর্তী সংস্করণে পদত্যাগের দ্বিতীয় অর্থটা যেন যোগ করে দেয়। হ্যাঁ দর্শক, আপনারা নাটিকার অংশ দেখলেন। নাটিকায় যেটি দেখলেন যে ভাই ভাই উচ্চ বিদ্যালয়, এই ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের সংকটকালে একজন সম্মানিত ব্যক্তিকে ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাবার পর তিনি এই ভাই ভাই উচ্চ বিদ্যালয়ের নানা পক্ষ থেকে নানা দাবি দাওয়া নিয়ে ব্যতিব্যস্ত থাকেন। এরই মধ্যে স্কুলের সিকিউরিটি গার্ড কি একটা কথা বলেছেন, সেই কথায় তার আতে ঘা লেগেছে। এ আতে ঘা লাগবার কারণে তিনি পদত্যাগ করবার ঘোষণা দেন। এই ঘটনাটি, এই নাটিকাটিকে ডক্টর ইউনূসের পদত্যাগ নাটকের সাথে মেলানো হয়েছে। মেলানো হবার কারণে 4 জন কর্মকর্তাকে বলির পাঠা করা হয়েছে। বিশেষ করে 2 জনকে বরখাস্ত, সাময়িক বরখাস্ত, এবং সাময়িক বরখাস্তটাকে স্থায়ী বরখাস্তও করবে সরকার, এমনটাই হয়তো হতে পারে। আর কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে 2 জনকে। দর্শক, আপনারাই বিচার করুন যে এই নাটিকায় কি এমন পাপ আছে, কি এমন অন্যায় আছে, কি এমন অন্যায় করে ফেলেছে এই কর্মকর্তারা। এই কর্মকর্তাদের
ব্যাপারে ভিন্ন অভিযোগ থাকতে পারে, সেটি এখানে আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় যে আপনি সরকার যে মুহূর্তে বলছেন যে বেতারকে স্বায়ত্তশাসন দেবেন, টেলিভিশনকে স্বায়ত্তশাসন দেবেন, টেলিভিশন একটা ক্রিয়েটিভ কিছু করতে চেয়েছেন, সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপরে একটা নাটিকা উপস্থাপন করতে চেয়েছে। এই নাটিকায় কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এখানে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়েছে যে তথ্য মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। কি এমন ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো? জনতার কাছে, মানুষের কাছে, দর্শকের কাছে, আপনাদের কাছেই আমার প্রশ্ন যে এটি সরকারের জন্য বা তথ্য মন্ত্রণালয় যে এই ব্যবস্থাটি নিয়েছে এটি কতটা যুক্তিযুক্ত? এ ধরনের শত শত হাজারো ঘটনা ঘটছে বাংলাদেশে বর্তমানে। গত 16 বছর শাসন আমলকে অনেক মানুষ বলছেন খারাপ শাসন, ফ্যাসিস্ট শাসন, ফ্যাসিবাদী শাসন। গত 16 বছরে এমন ঘটনা ঘটেনি। এগুলো দিয়ে কোনো ভালো বার্তা বহন করে না সরকারের জন্য। সরকার এমনি নানা রকম নানা গর্ত খুঁড়ে খুঁড়ে বড়